পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সেই সংখ্যাটা হচ্ছে 118টি। মৌলিক পদার্থের এখন পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা 118টি। এই 118টি মৌলিক পদার্থের মধ্যে প্রাকৃতিক বা প্রকৃতিগতভাবে পাওয়া যায় 98টি এবং বাকি 20টি কৃত্রিম বা ল্যাবরেটরিতে প্রস্তুত করা হয়। এই মোট 118টি মৌল। মজার ব্যাপার হচ্ছে আমাদের মানবদেহ কিন্তু বিভিন্ন মৌলিক পদার্থের সমন্বয় তৈরি। আমাদের মানবদেহে 26 ধরনের বিভিন্ন মৌলিক পদার্থ পাওয়া গিয়েছে। মানবদেহে 26টি ভিন্ন ভিন্ন মৌলিক পদার্থ পাওয়া গিয়েছে। তাহলে যদি একাধিক মৌলের প্রথম অক্ষর একই হয় তাহলে একটি মৌলকে আমরা প্রথম অক্ষর দিয়ে প্রকাশ করছি, অন্য মৌলগুলোকে আমরা দুটি অক্ষর দিয়ে প্রকাশ করবো। এর মধ্যে প্রথম অক্ষরটা হবে বড় হাতের এবং দ্বিতীয় অক্ষরটা হবে ছোট হাতের। আসেন দেখি কেমন হয় সেটা। আমরা আচ্ছা প্রথম মৌলটা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনকে আমরা এইচ দিয়ে প্রকাশ করি, তাই না? নবম এবং দশম শ্রেণীর যে তৃতীয় অধ্যায় আছে রসায়নের পদার্থের গঠন, সেটা নিয়ে আলোচনা করব। আজকে পদার্থের গঠনের প্রথম ক্লাস। তো প্লে লিস্টে পরপর এই ভিডিওগুলো আসতে থাকবে। চলুন শুরু করা যাক। আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে পদার্থের গঠন। তো এই পদার্থ নিয়ে যখন রসায়নবিদরা গবেষণা শুরু করেছিলেন, প্রথম ধারণাটা এরকম ছিল যে প্রত্যেকটা পদার্থ মাটি, পানি, বাতাস, আগুন এই সবগুলোর সম্মিলিত একটা রূপ। কিন্তু গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস তিনি এর বিপরীতে একটা ধারণা পোষণ করেন। তিনি বলেন যে প্রত্যেকটা পদার্থকে যদি ভাঙতে থাকা হয় বা বিশ্লেষণ করা হয়, সর্বশেষে গিয়ে এমন একটা ইউনিট বা একক পাওয়া যাবে যাকে আর বিশ্লেষণ করা যাবে না। তিনি এর নাম দেন অ্যাটম বা পরমাণু। পরবর্তীতে বিজ্ঞানী ডাল্টন 1803 সালে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই অ্যাটমের অস্তিত্ব প্রমাণ করেন এবং গ্রিক দার্শনিক ডেমোক্রিটাসের দেওয়া তত্ত্বটি সঠিক বলে বিবেচিত হয়। আসুন আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করি সেই পদার্থ দিয়ে। আমরা সবাই জানি পদার্থ কি। পদার্থ আমরা বৈশিষ্ট্যগুলো শিখব প্রথমেই। পদার্থের এক নম্বর বৈশিষ্ট্য হতে পারে কি, যে পদার্থের ভর আছে। আমরা পদার্থের সংজ্ঞায় বলি যার ভর আছে, আকার, আকৃতি বা আয়তন আছে। তাহলে দ্বিতীয় বৈশিষ্ট্যটা আমরা লিখতে পারি আকার, আকৃতি বা আয়তন। আকার, আকৃতি বা আয়তন। তাহলে যার ভর আছে, আকার, আকৃতি বা আয়তন আছে, অর্থাৎ জায়গা দখল করে, তাকে আমরা মোটা দাগে পদার্থ বলি। কিন্তু পদার্থের সব থেকে লেটেস্ট যে সংজ্ঞাটা, সেটা বলে হচ্ছে যার জড়তা আছে, তাকে পদার্থ বলে। এখন এই জড়তা বিষয়টা কি? জড়তা বিষয়টা হচ্ছে যে কোনো পদার্থ যে অবস্থায় আছে তার সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাটাই হচ্ছে জড়তা। তাহলে আমরা পদার্থের লেটেস্ট সংজ্ঞাটা কি শিখলাম, যে যার জড়তা আছে তাকেই আমরা পদার্থ বলছি। অথবা আমরা পদার্থের আরও কিছু বৈশিষ্ট্য জানতে পারলাম, যেমন পদার্থের ভর থাকবে, আকার, আকৃতি বা আয়তন থাকবে, অর্থাৎ জায়গা দখল করবে। এবার আসেন এই পদার্থকে আমরা দুই ভাগে ভাগ করি। পদার্থকে আমরা দুই ভাগে ভাগ করি। এক নাম্বারটা হচ্ছে যে মৌলিক পদার্থ এবং দুই নাম্বারটা হচ্ছে যৌগিক পদার্থ। তাহলে পদার্থকে আমরা দুই ভাগে ভাগ করি। এক নাম্বারটা হচ্ছে মৌলিক পদার্থ, দুই নাম্বারটা হচ্ছে যৌগিক পদার্থ। এখন আসেন মৌলিক পদার্থ কি। আমরা এমন কিছু পদার্থ পাই যেই পদার্থগুলোকে ভাঙলে বা বিশ্লেষণ করলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। অর্থাৎ যে পদার্থকে বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, সেগুলো হচ্ছে মৌলিক পদার্থ। তাহলে আমরা মৌলিক পদার্থ কাদেরকে বলছি? সেই সকল পদার্থদের যাদেরকে বিশ্লেষণ করলে অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না। তার মানে মৌলিক পদার্থ হচ্ছে সেই পদার্থ বিশ্লেষণে অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। বিশ্লেষণে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না। অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। যেমন আমি যদি মনে করেন একটা সোডিয়ামের টুকরা নিই, সেই সোডিয়ামের টুকরাটাকে যদি আমি বিশ্লেষণ করতে থাকি বা ভাঙতে থাকি, তাহলে সেইখানে সোডিয়াম ছাড়া অন্য কিছুই পাওয়া যাবে না। তাহলে ওই সোডিয়াম টুকরাটা হবে একটা মৌলিক পদার্থ।
কিছু উদাহরণ দেওয়া যায়, যেমন হাইড্রোজেন, তারপরে অক্সিজেন, নাইট্রোজেন। ধাতুর মধ্যে হতে পারে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। এগুলো বহুল প্রচলিত মৌলিক পদার্থের উদাহরণ। তো এই মৌলিক পদার্থগুলো, পৃথিবীতে যত মৌলিক পদার্থ আছে এখন পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সেই সংখ্যাটা হচ্ছে 118টি। মৌলিক পদার্থের এখন পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা 118টি। এই 118টি মৌলিক পদার্থের মধ্যে প্রাকৃতিক বা প্রকৃতিগতভাবে পাওয়া যায় 98টি। তাহলে এই 118টি মৌলিক পদার্থের মধ্যে প্রাকৃতিক বা প্রকৃতিগতভাবে আমরা 98টি মৌলিক পদার্থ পাই, এবং বাকি 20টি কৃত্রিম বা ল্যাবরেটরিতে প্রস্তুত করা হয়। তাহলে কৃত্রিম মৌলিক পদার্থের সংখ্যা 20টি। এই মোট 118টি মৌল। মজার ব্যাপার হচ্ছে আমাদের মানবদেহ কিন্তু বিভিন্ন মৌলিক পদার্থের সমন্বয়ে তৈরি। আমাদের মানবদেহে 26 ধরনের বিভিন্ন মৌলিক পদার্থ পাওয়া গিয়েছে। মানবদেহে 26টি ভিন্ন ভিন্ন মৌলিক পদার্থ পাওয়া গিয়েছে। তাহলে আমরা এখানে মৌলিক পদার্থ সম্পর্কে কি জানলাম? জানলাম যে মৌলিক পদার্থ এমন পদার্থ যেগুলোকে বিশ্লেষণে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। এর আমরা কিছু উদাহরণ দেখেছি: হাইড্রোজেন, সোডিয়াম, নাইট্রোজেন, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, আর্গন ইত্যাদি। এই মৌলিক পদার্থের সংখ্যা 118টি, যার মধ্যে প্রাকৃতিক 98টি, কৃত্রিম 20টি এবং মানবদেহে মৌলিক পদার্থের সংখ্যা 26টি। পদার্থকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, একটা ছিল মৌলিক পদার্থ আর একটা ছিল যৌগিক পদার্থ। এবার আসেন আমরা যৌগিক পদার্থ সম্পর্কে জানব। যৌগিক পদার্থগুলো হচ্ছে সেই সকল পদার্থ যাদেরকে বিশ্লেষণ করলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যাবে। তাহলে যৌগিক পদার্থ সম্পর্কে যদি আমি বলতে চাই, আমাকে প্রথমেই বলতে হবে যে যৌগিক পদার্থ সেই সকল পদার্থ যেগুলো বিশ্লেষণে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়। বিশ্লেষণে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়। একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়। যেমন আমাদের পরিচিত একটা যৌগিক পদার্থ হচ্ছে পানি, যার সংকেত হচ্ছে H2O। এই পানিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে এখানে হাইড্রোজেন আছে, এখানে অক্সিজেন আছে। এটা সমতা করা নেই যদিও। হাইড্রোজেন নিজে একটা মৌলিক পদার্থ, অক্সিজেন নিজে একটা মৌলিক পদার্থ। এই দুইটা মৌলিক পদার্থের সমন্বয়ে পানি নামক এই যৌগিক পদার্থটা গঠিত হয়েছে। এইখানে আপনাদের একটা জিনিস একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে, সেটা হচ্ছে যে মৌলিক পদার্থগুলোর ধর্ম আলাদা, এবং এই মৌলিক পদার্থগুলো যুক্ত হয়ে যে যৌগিক পদার্থটা উৎপন্ন করছে তার ধর্ম কিন্তু ওই মৌলিক পদার্থগুলোর তুলনায় আলাদা। যেমন দেখেন, হাইড্রোজেন এটা কি ছিল? এটা একটা গ্যাস। অক্সিজেন এটাও একটা গ্যাস। কিন্তু এই দুইটার সমন্বয়ে যা তৈরি হয়েছিল পানি, সেটা কিন্তু লিকুইড বা তরল। তার মানে আমাদের যে যৌগিক পদার্থ যে মৌলিক পদার্থগুলো দ্বারা গঠিত হচ্ছে, সেই মৌলিক পদার্থের মধ্যে, অর্থাৎ সেই যৌগিক পদার্থ এবং যে মৌলগুলো নিয়ে গঠিত হচ্ছে সেই মৌলের ধর্ম কিন্তু আলাদা আলাদা হবে। এই জন্য একটা প্রশ্ন এখন লিখেন, সেটা হচ্ছে যে মাছ কেন পানিতে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে? পানির অণুর অক্সিজেন কেন গ্রহণ করে না? এইটার কারণ হচ্ছে যে আমাদের যে পানি, সেটা তরল পদার্থ এবং একটা যৌগিক পদার্থ। এর সাথে এর এলিমেন্ট উপাদান যা হাইড্রোজেন বা অক্সিজেন, এর কোনোই মিল নেই। এই কারণে মাছ দ্রবীভূত যে অক্সিজেন থাকে পানিতে, সেটা গ্রহণ করে। পানিতে থাকা মানে পানির কণায় উপস্থিত যে অক্সিজেন, সেটা তো আর অক্সিজেনের ভূমিকায় নেই, মানে তার অক্সিজেনের যে বৈশিষ্ট্য বা ধর্মগুলো থাকা দরকার ছিল সেটা তো নেই, কারণ সে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে একটা যৌগ গঠন করেছে। আশা করি বুঝাইতে পারছি। তাহলে আমরা শিখলাম যে যৌগিক পদার্থের তুলনায় মৌলিক পদার্থের ধর্মগুলো সম্পূর্ণ আলাদা আলাদা হয়। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে যৌগিক পদার্থে মৌলিক পদার্থের অনুপাত সব সময় একই থাকবে। মৌলিক পদার্থগুলোর অনুপাত একই থাকবে।
মৌলিক পদার্থের অনুপাত একই থাকে। যেমন দেখেন, আমি যদি একটা যৌগিক পদার্থ লিখি সালফিউরিক অ্যাসিড H2SO4, এইখানে হাইড্রোজেন 2 অনুপাতে আছে, সালফার 1 অনুপাতে আছে, অক্সিজেন 4 অনুপাতে আছে। এই অনুপাতটা কখনোই চেঞ্জ হবে না। তার মানে যে কোনো যৌগিক পদার্থে যে যে মৌলিক পদার্থগুলো থাকবে তাদের অনুপাত সবসময় অপরিবর্তিত থাকবে। গ্রিক দার্শনিক ডেমোক্রিটাসের মতে প্রত্যেকটা পদার্থই পরমাণু বা অ্যাটম দ্বারা গঠিত ছিল। তো আসেন এবার আমরা পরমাণু এবং অণু সম্পর্কে জানব। পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একক, যার মধ্যে ওই মৌলের গুণাগুণ বজায় থাকে বা যা ওই মৌলের গুণাগুণগুলোকে বহন করে বা প্রকাশ করে। তাহলে পরমাণু মৌলিক পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একক, এই এককটা কেমন হবে? ক্ষুদ্রতম একক। তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম এককে পরমাণু। আর এই একক কি বহন করে? ওই মৌলের বৈশিষ্ট্য বহন করে। আর অণু কি হবে? অণু হবে হচ্ছে মৌলিক পদার্থগুলো যখন পরস্পর বিভিন্ন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে তখন তাকে অণু বলে। তাহলে মৌলিক পদার্থ বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে আমরা কি বলবো? অণু বলবো। আমরা সংজ্ঞা শিখছি পরমাণু এবং অণুর। পরমাণুর সঙ্গে আমরা বলেছি যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একক যা ওই মৌলের বৈশিষ্ট্য বহন করে তাকে পরমাণু বলে। আর অণু সম্পর্কে আমরা বলেছি মৌলিক পদার্থ বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলে। তার মানে পরমাণু গঠনে বন্ধন যে দরকার এরকম কোনো ক্রাইটেরিয়া নেই, কিন্তু অণু গঠনে অবশ্যই বন্ধনের দরকার। এরপরে আসেন, পরমাণুর স্বাধীন অস্তিত্ব নেই, অণুর স্বাধীন অস্তিত্ব আছে। বিষয়টা কেমন দেখেন, আমরা যদি একটা হাইড্রোজেন বা অক্সিজেনের কথা চিন্তা করি, এই যে দুটো লিখছি সে দুটোই কিন্তু অণুর সংকেত, পরমাণুর না। আমি যদি হাইড্রোজেন পরমাণু লিখি তাহলে আমি এটা লিখব, আর অক্সিজেন পরমাণু লিখলে অবভিয়াসলি এটা লিখব। এখন এখানে বলছে যে পরমাণুর স্বাধীন অস্তিত্ব নেই কিন্তু অণুর স্বাধীন অস্তিত্ব আছে। বিষয়টা এরকম যে হাইড্রোজেন বা অক্সিজেন কখনো আপনি এই অবস্থায় পাবেন না। প্রকৃতিতে যখন আপনি হাইড্রোজেন বা অক্সিজেন পাবেন সেটা সব সময় এই অণু আকারে, হাইড্রোজেন এবং হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে, সমযোজী বন্ধনের মাধ্যমে এই অণুটা গঠন করবে, এই অবস্থায় পাবেন। এই কারণে বলা হচ্ছে যে পরমাণুর স্বাধীন অস্তিত্ব নেই কিন্তু অণুর স্বাধীন অস্তিত্ব আছে। এর পরবর্তীতে আসেন, পরমাণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে পরমাণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম একক যেটা সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। অণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশ নিতে পারে না। বিষয়টা কেমন দেখেন, একটা বিক্রিয়া দিয়ে বুঝাই। মনে করেন পানি তৈরির বিক্রিয়া, যেটা হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুইটা যুক্ত হয়ে পানি উৎপন্ন করলো। এইখানে এটা কিন্তু হাইড্রোজেন অণুর সংকেত, এটা অক্সিজেন অণুর সংকেত। এইখানে যখন পানি তৈরি হয় তখন প্রত্যেকটা অণু তাদের পরমাণু পর্যায়ে প্রথমে পৌঁছায়, সেই পরমাণুগুলো একে অপরের সাথে যুক্ত হয়ে কিন্তু অন্য একটা যৌগের অণু গঠন করেছে। অর্থাৎ এইখানে যে হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন আছে, এইখানে অক্সিজেন অক্সিজেন বন্ধন আছে, সেই বন্ধনগুলো আগে ভেঙে যাবে। এই বন্ধনগুলো ভেঙে গিয়ে এগুলো পরমাণু হিসেবে আগে আলাদা হবে, তারপরে এরা একে অপরের সাথে যুক্ত হয়ে এই পানির অণুটা গঠন করবে। এই কারণে বলেছে রাসায়নিক বিক্রিয়া কে অংশ নেয়? সরাসরি পরমাণু। এই যে হাইড্রোজেন পরমাণু আগে উৎপন্ন করলো, অক্সিজেন পরমাণু আগে উৎপন্ন করলো, তারপরে গিয়ে তারা পানির একটা অণু গঠন করলো। কিন্তু এই যে H2 বা O2 যেটা অণুর অবস্থায় ছিল, তারা কিন্তু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় না বা নিতে পারে না। এটাই ছিল তার কারণ। আশা করি আপনাদের পরমাণু এবং অণু এই দুটোর মাঝে পার্থক্য একদম ক্লিয়ার। এবার আসেন আমরা কথা বলবো মৌলের প্রতীক নিয়ে। প্রতীক জিনিসটা কি? প্রতীক হচ্ছে কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপ। তাহলে একটা মৌল সেটার ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপ।
তাহলে কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে আমরা কি বলবো? প্রতীক। যেমন দেখেন, আমাদের 118টা মৌলের প্রথম মৌল হচ্ছে হাইড্রোজেন। তো হাইড্রোজেনের ইংরেজি নামটা এরকম, হাইড্রোজেন। এটা ইংরেজি থেকে এসেছে। আমরা প্রতীকের সংজ্ঞায় বলেছি ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপ। তো হাইড্রোজেনকে যদি আমরা সংক্ষিপ্তভাবে প্রকাশ করতে চাই, আমরা কি দিয়ে প্রকাশ করি? এইচ দিয়ে। হয়ে গেল। আবার ল্যাটিন নাম, মনে করেন সোডিয়াম। সোডিয়ামের ল্যাটিন নামটা হচ্ছে ন্যাট্রিয়াম। তো এটাকে আমরা সংক্ষেপে প্রকাশ করি এর প্রথম দুটো অক্ষর দিয়ে, Na। একইভাবে যদি আমি বলি অরাম, সোনা যেটা, এটাও ল্যাটিন থেকে এসেছে। একে আমরা প্রকাশ করি এই ইউ দিয়ে। এটা গোল্ড বা সোনার সংক্ষিপ্ত রূপ, ল্যাটিন নাম থেকে আগত। আবার আমরা যদি আরেকটা ইংরেজি চিন্তা করি, আর্গন। মনে করেন কার্বন। কার্বন এটা ইংরেজি থেকে এসেছে, একে আমরা সংক্ষিপ্ত আকারে প্রকাশ করি সি দ্বারা। তাহলে কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে আমরা বলছি প্রতীক। এখন কোনো মৌলের প্রতীক লিখতে আমরা মোটামুটি 3টা ক্রাইটেরিয়া ব্যবহার করে থাকি। এক নম্বরটা হচ্ছে যে মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর। যেমন ধরেন হাইড্রোজেন, এইচ দিয়ে আমরা প্রকাশ করি। বোরন, বি দিয়ে প্রকাশ করি। কার্বন, সি দিয়ে প্রকাশ করি। তারপরে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিনটা এখানে আসবে না, ফসফরাস, সালফার ইত্যাদি। তাহলে আমরা প্রতীক নির্ধারণের ক্ষেত্রে প্রথমে একটা ক্রাইটেরিয়া শিখলাম, সেটা কি? ইংরেজি নামের প্রথম অক্ষর দ্বারা আমরা মৌলের প্রতীক নির্ণয় করতে পারি বা প্রতীক সেট করতে পারি। 2 নম্বর ক্রাইটেরিয়া, একাধিক মৌলের যদি প্রথম অক্ষর একই হয় তাহলে আমরা কি করব? দেখেন, একাধিক মৌলের যদি প্রথম অক্ষর একই হয় তাহলে প্রথম অক্ষর বড় হাতের হবে, প্রথম অক্ষর বড় হাতের, এবং তার সাথে আমরা দ্বিতীয় অক্ষরটাও ব্যবহার করব, সেটা কিন্তু আবার ছোট হাতের হবে। তাহলে যদি একাধিক মৌলের প্রথম অক্ষর একই হয় তাহলে একটি মৌলকে আমরা প্রথম অক্ষর দিয়ে প্রকাশ করছি, অন্য মৌলগুলোকে আমরা 2টি অক্ষর দিয়ে প্রকাশ করব। এর মধ্যে প্রথম অক্ষরটা হবে বড় হাতের এবং দ্বিতীয় অক্ষরটা হবে ছোট হাতের। আসেন দেখি কেমন হয় সেটা। আচ্ছা, প্রথম মৌলটা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনকে আমরা এইচ দিয়ে প্রকাশ করি, তাই না? হাইড্রোজেনকে আমরা প্রকাশ করি এইচ দিয়ে। আচ্ছা, হিলিয়ামেরও তো শুরুর অক্ষর এইচ, তার মানে 2টা মৌলের প্রথম অক্ষর একই হয়ে গেছে। তাহলে আমরা কি নিয়ম পড়েছি যে প্রথম অক্ষর যদি একাধিক মৌলের একই হয় 2টা অক্ষর দিয়ে আমরা প্রকাশ করব, প্রথম অক্ষরটা বড় হাতের হবে এবং দ্বিতীয় অক্ষরটা ছোট হাতের হবে। দেখেন হিলিয়ামের বেলায় আমরা কি লিখি? He। আবার একইভাবে কার্বনকে আমরা প্রকাশ করি সি দিয়ে। এই কারণে ক্লোরিনকে আমরা যখন প্রকাশ করি তখন আমরা আর সিটা ইউজ করতে পারি না, কারণ কার্বনকে আমরা সি দ্বারা অলরেডি প্রকাশ করে ফেলেছি। এই কারণে আমাদের 2টা অক্ষর ইউজ করতে হয়, Cl। এলটা কিন্তু অবশ্যই ছোট হাতের। এই গেল আমাদের 2 নম্বর ক্রাইটেরিয়া। আমাদের মৌলের প্রতীক নির্ণয়ের 3 নম্বর ক্রাইটেরিয়াটা হচ্ছে ল্যাটিন নাম। কেননা আমরা প্রতীকের সংজ্ঞাতেই পড়েছিলাম মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। এখন আমাদের 118টা মৌলের মধ্যে কিছু মৌল এমন আছে যেগুলোর নাম সরাসরি ল্যাটিন থেকে এসেছিল এবং সেই ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপটাই আমরা প্রতীক হিসেবে ব্যবহার করি। আসেন এগুলো শিখে নিই। প্রথমে আছে ন্যাট্রিয়াম, যেটা সোডিয়াম নামে আমরা চিনি।
সোডিয়াম এটার ইংরেজি নাম, তো এটার প্রতীক Na। 2 নম্বরে আছে কপার বা তামা, সেটা কাপ্রাম, সেটা থেকে এসেছে। তারপরে আছে টিন, স্টেন নাম, সেটার সংকেত প্রতীক Sn। তারপরে আছে সিলভার, আর্জেন্টাম, যেটার প্রতীক Ag। তারপরে আছে পটাশিয়াম, পটাশিয়ামের প্রতীক K। এরপরে আছে সোনা, অরাম, অরামের প্রতীক Au। এরপরে আছে লেড বা সীসা, প্লাম্বাম, এর প্রতীক Pb। এরপরে আছে ট্যাংস্টেন বা ওলফ্রাম, এর প্রতীক W। এরপরে আছে হাইড্রার জাইরাম বা হাইড্রার গাইরাম, যেটা বলেন মার্কারি, এটা মার্কারি একটা ভারী ধাতু, এর প্রতীক হচ্ছে Hg। আর এরপরে আছে ফেরাম বা আমাদের পরিচিত আয়রন বা লোহা, এর প্রতীক হচ্ছে Fe। এইটার মধ্যে দিয়েই আমাদের হচ্ছে যে প্রতীক পার্টটা ছিল সেটা শেষ হলো। আমরা পরবর্তী ক্লাসে সংকেত সম্পর্কে জানবো এবং এর ওপর কিছু প্রশ্ন আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকবেন, ধন্যবাদ।